আজকের যিনি প্রথম মঞ্চে এসে বক্তব্য রাখবেন তার সম্পর্কে নতুন করে বলে দেওয়ার আপনাদের কিছু নেই। মানুষের হৃদয় নিয়ে কাজ করেন এবং তিনি আমাদের সকলের হৃদয়ে রয়েছেন। প্রথিতযশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর কুনাল সরকার এবং তো আমি কুনালদাকে মঞ্চে আহ্বান জানাবো, কিন্তু আজকে অবশ্য কুনালদা যখন কথা বলেন হি গিভস হিজ হার্ট ইনটু ইট। তো আপনারাও সকলে কুনালদার কাছে শিখবেন কিভাবে হৃদয় দিয়ে কথা বলতে হয়। আমি আর কুনালদা একই স্কুলের ছাত্র। আমরা সেই ছোটবেলা থেকেই, কুনালদা আমার দাদা, আমি তার ভাই, বছর 2-3 ছোট আমি। আমরা যারা অ্যাসপায়ারিং ডিবেটার ছিলাম ক্লাস 6-7-এ, তখন কুনালদাকে দেখে আমরা শিখেছি। কুনালদাকে একটি ছোট আমাদের গাছের চারা দিয়ে সম্মান জানালাম, ভালোবাসা জানালেন আমাদের সকলের হয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমিও ওই বোধ হয়ে শুনতাম কুনালদার ডিবেট। পরে হয়তো আমিও কিছু ডিবেটসে অংশগ্রহণ করেছি। কুনালদা আমার জীবনের প্রথম ডিবেটের শিক্ষক, আমার থেকে মাত্র 2 বছরের বড়, তাতে কি যায় আসে। আজও কুনালদা, আমরা সকলে কুনালদার ভক্ত, ফ্যান, এবং কুনালদা আমাদের শিক্ষক। কুনাল সরকার মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের ব্রততী পরম্পরার আরো 2 স্তম্ভ, আপনারা প্রত্যেকেই একটি স্তম্ভ। অর্পিতা ভট্টাচার্য, কৃষ্ণ সরকারি দাশগুপ্ত, আপনারা দয়া করে মঞ্চে আসবেন, আপনাদের আসন গ্রহণ করবেন। আর কথা বাড়াবো না, আমার বদনাম আছে বেশি কথা বলি। মানে বাক শিল্পটা বড্ড বেশি আমি পছন্দ করি। তো মঞ্চে এসেছে কুনালদা, এসেছে তো কুনালদা, কই এই তো, এবার কুনালদার কাছে মঞ্চ। ওকে, আমি যাদের নাম দেখলাম, বিশেষ করে ব্রততী এবং তোমাদের সবাই সামনে, তো প্রথম কথা হলো আমার মনে হয় না আমি মঞ্চে দাঁড়িয়ে বলার উপযুক্ত। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আমি সাইডওয়েজ খুব একটা দেখতে পারি না, কারণ মাছেরা 180 ডিগ্রিজ দেখতে পারে, মানুষের চোখ 180 ডিগ্রিজ দেখে না। তাই পরবর্তী কথাবার্তাগুলো সি লেভেল থেকে হবে, নট অ্যাবাভ সি লেভেল। থ্যাংক ইউ। আমি একটু সামনে চলে আসতে অনুরোধ করছি আমাদের 4 জন ছাত্রছাত্রী, শ্রীমিতা, অরিন্দম, তিয়াশা এবং ত্রিনাঞ্জনাকে। ওয়ান্স অ্যাগেন নমস্কার, গুড মর্নিং। ব্রততী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ব্রততী আমাকে আজকে সকালের জন্য 3 মাস আগে বলে রেখেছিল, আমি 3 মাসের নোটিশে বিয়ে অবধি করিনি। সো দিস ওয়াজ রিয়েলি, আমরা মোটামুটি ওপেন হার্ট সার্জারি করি। দ্য ফাস্টেস্ট অপারেশন আই হ্যাভ ডান ইজ 2.5 মিনিটস নোটিস। তো সেখানে 3 মাস আমার কাছে একটা সুদীর্ঘ সময়, কারণ আমার এই বয়সে কাউকে 3 মাস আগে বলা যে আমি অমুক জায়গায় যাবো ইজ ভেরি রিস্কি, কারণ ইউ আর নট ভেরি শিওর ওয়েদার ইউ উইল বি অ্যালাইভ ফর 3 months or not. সো দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো আজকে আমরা কিছু কথাবার্তা বলবো, এবং প্রথম কথাটাই হলো আমাদের একটা অভ্যেস আছে, উই আর এক্সপার্ট ফাঁকিবাজ। হ্যাঁ, তো আমাদের ফাঁকিবাজির মধ্যে খানিকটা কথা আমরা বলবো। এখন যেহেতু ব্রেনে একটু মরচে টরচে ধরেছে আর কি, তো অনেক কিছু মনে থাকে না। এই স্লাইডে কতগুলো পয়েন্ট লিখে এনেছি, সেটা আপনাদের জ্ঞান দেওয়ার জন্য নয়, সেটা হচ্ছে just to keep my failing intellect in some kind of law and order. তো সেটাকে একটা অর্ডারে রাখার জন্য খানিকক্ষণ আমাদের যেভাবে আমরা খানিকটা দেখেছি, খানিকটা শিখেছি, আমাদের কথা বলা, বিশেষ করে ডিবেটিং, আইডিয়েশন, এই ব্যাপারগুলো নিয়ে। তো দিস ইজ দ্য আইডিয়া ইজ যে তোমাদের সঙ্গে এই চিন্তাভাবনাগুলো খানিকটা অভিজ্ঞতার খানিকটা ভালো এবং খানিকটা ভুল। যখন কানে এই অভিজ্ঞতা কথাটা বারবার শুনবে, তখন মনে রাখবে যে অভিজ্ঞতার দার্শনিকতার মধ্যে যেটা এমবেডেড আছে, যে 50% অফ এক্সপিরিয়েন্স ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি অ্যান্ড হাফ অফ দ্যাট ইজ মিস্টেকস। সুতরাং সেই ভুলগুলো নিজেদের কাজের মধ্যে, নিজেদের জীবনের মধ্যে দিয়ে করবে না।
প্রথমে এই বেল তিনটে শুনে ভীষণ ভালো লাগলো, কারণ আমরা যখন স্কুলে থাকতাম আমাদের স্কুলে বেল ছিল না, আমাদের ডিং ডং করে সেই পুরোনো ধরনের বেল বাজাতে হতো। কিন্তু খুব ভালো লাগলো দেখে যে কিরকম একটা গোছানো, একটা নিয়মানুবর্তিতা, একটা শৃঙ্খলা ব্যাপারটাই খুব একটা যে পুরনো তা নয়, কারণ নেচার ইজ এ ভেরি ডিসিপ্লিনড এন্টিটি। হ্যাঁ, আমরা যখন প্রকৃতিকে প্রকৃতি দেখে একেবারে আশ্চর্য হয়ে যাই অপলক দৃষ্টিতে, বাট রিমেম্বার দ্য ডিসিপ্লিন ইনসাইড নেচার ইজ সুপ্রিম। নেচার কখনোই তার ডিসিপ্লিনের বাইরে যাচ্ছেন না। তো যাই হোক, আমি যখন এই বলতে শুরু করেছিলাম পিওরলি অ্যাক্সিডেন্ট। কেন পিওরলি অ্যাক্সিডেন্ট? কারণ আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় প্রচণ্ড তোতলাতাম, আই ওয়াজ আ স্টাটারার। আমি প্রচণ্ড তোতলাতাম, এবং তোতলানোর একটা কারণ ছিল। কারণটা হচ্ছে, তো আমার চেহারাটা ছোটবেলা থেকে এরকম একটা ভাঙা চোরা তুবড়ানো টাইপের চেহারা ছিল, দাঁতগুলো একটু উঁচু ছিল। তো আমার বাবা, আই এম দ্য ইয়াংগেস্ট ইন দ্য ফ্যামিলি, তো আমার বাবা খালি আমাকে দেখে ভাবতো এরকম একটা ভাঙা চোরা চেহারা, দাঁতগুলো উঁচু উঁচু। তো তখন সবে আমি ছোট ছিলাম, এখন থেকে প্রায় 150 বছর আগে আর কি। তো মোটামুটি 150 বছর আগে তখন বাবাকে কে একটা বুদ্ধি দিলেন যে আচ্ছা এর একটু দাঁতটা এদিক, এটা এদিক সেদিক, একটু রিঅ্যারেঞ্জমেন্ট আর কি, যে একটু আমার উপরে একটু ছেনি হাতুড়ি চালিয়ে যদি কিছুটা মেরামত করা যায়। তো সে এমন মেরামতি শুরু হলো আমার দাঁত মুখ নিয়ে, যে 3 বছর ধরে আমি আমার মুখটা প্রায় সেলুলার জেলে বন্দি ছিল আর কি। সে নানান রকম তার এইসব দিয়ে, আই কুড নট স্পিক। আমি 2টো লাইন বলতে পারতাম না, কখনো তার, কখনো প্লেট, কখনো সে নানান রকম। এবং যিনি আমায় চিকিৎসা করতেন, আমার একটা ধারণা ছিল নোবেল প্রাইজ পেলেও পেতে পারে, কারণ ওর যাবতীয় এক্সপেরিমেন্ট আমার উপর দিয়ে করে দিয়েছে, যাবতীয় এক্সপেরিমেন্ট। আই ওয়াজ লাইক এ 2-legged guinea pig আর কি। তো তার ফলটা হলো যে আমার মুখ দিয়ে কথা বেরোতো না। তো আলটিমেটলি একটা হোপলেস অবস্থায় তখন আমি মাঝে মধ্যে লুকিয়ে চুরি ওই যন্ত্রপাতিগুলো খুলে রাখতাম সাইডে। তো একদিন কি হলো, আমাদের স্কুলে একটা বদ অভ্যাস ছিল, আই এম নট শিওর ওয়েদার জিসাস ক্রাইস্ট ওয়াজ এ গ্রেট এলোকিউশনিস্ট অর নট, যে জেজুইটরা তারা প্রতি 3 মাস 4 মাসে একটা করে এলোকিউশন স্পিচ এরকম করতো। তো আমাদের ক্লাসে যে ছেলেটি করতো, হঠাৎ করে তার পেট খারাপ এরকম কিছু একটা হলো আর কি। আর আমার মুখে কথাটা খুব ভালো বেরোতো না, কিন্তু আমি মুখস্থ করতে পারতাম। তো কোনো একটা কবিতা মুখস্থ ছিল, কাউকে কোথাও খুঁজে পাচ্ছে না, আমাকে তার মধ্যে পাঠিয়ে দিল। তা আমি হঠাৎ করে একদিন দুপুরবেলা স্টেজে দাঁড়িয়ে না স্টার্টার করে আই কুড স্পিক ফর অ্যাবাউট 5-7 মিনিটস। আর সেটা আমার কাছে সত্যি একটা নববিস্ময়ের আনন্দের মধ্যে ছিল, যে আমি তোতলালাম না, আমি স্টার্টার করলাম না, আই কুড স্পিক। তো তাই সেই দিন আমি একেবারে একটা ধনুর্ভঙ্গ পণ করলাম, বাড়ি গিয়ে বললাম যে আমার যতই ভাঙাচোরা চেহারাটা হোক না কেন, সব যন্ত্রপাতিগুলো খুলে টুলে রেখে, দ্যাট ওয়াজ মাই লাস্ট অ্যাপয়েন্টমেন্ট উইথ মাই ডেন্টিস্ট। তারপরে আর কখনো মুখ হইনি। স্কুলে আমরা তোমাদের সবার মতো বলেছি, এলোকিউশন করেছি, সব করেছি। তারপরে একটা বিপদ হলো যে আমাদের স্কুলটার একটা সমস্যা ছিল যে ক্লাসরুমে একদম কথা বলতে দিত না। পরবর্তীকালে যখন বয়স বাড়লো, তখন দেখা গেল এই বিয়ে হলো, মানে অবধারিতভাবে পার্ট অফ এভলিউশন, এভরিবডি মেক্স মিস্টেক, উই অলসো ডিড দ্য সেম থিং। তো এই সমস্ত হওয়ার পরে আরেক বিপদ হলো, কারণ স্কুলে টিচাররা কথা বলতে দিত না, আর বিয়ের পরে স্ত্রীরা কথা বলতে। তো আমরা 3-4 জন বন্ধুরা যারা আমরা এই ডিবেট পাবলিক স্পিকিং করতাম, আমাদের মহা বিপদ হলো যে কথাটা বলবো কোথায়। তাও বাথরুমে গিয়ে লোকে 1.5-2 মিনিট গান গায়, কিন্তু বাথরুমে গিয়ে এখন যেমন লোকে নিজের মনে মনে কথা বলাটা ন্যাচারাল, সবাই কানে আইপড, সবাই পাগলা দাসুর মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা যখন ছেলেবেলায় নিজের মনে কথা বলতাম, দ্রৌপদীর মনে থাকবে যে আমাদের মায়েরা জ্যাঠারা ঠাপ করে একটা চাটি মারত। হ্যাঁ, পাগল নাকি, নিজের মনে কথা বলছে। এখন রাস্তায় লোককে হাঁটাচলা করতে দেখেছেন, প্রত্যেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই কানে দুটো করে সাদা কি কালো ফুটকি দেওয়া আছে, এবং যে যার মতো নিজে কথা বলে যাচ্ছে। So that abnormal human behavior has now become normal.
তো তখন আমরা ঠিক করলাম যে না, আমাদের ঝামেলা, বাড়িতে কথা হচ্ছে না, এটা হচ্ছে না, তো আমরা সবাই মিলে আজ থেকে প্রায় 12-13 বছর আগে প্রতুতি যেরকম পরম্পরা করেছে, তো আমরা ওই বিভিন্ন স্কুল কলেজের এক্স অ্যালুমনাইরা মিলে ডিবেটিং সার্কেল বলে একটা বডি করা। নেক্সট স্লাইড প্লিজ। ও আমার কাছে আছে না স্লাইড। দূর থেকে দেখতে পাচ্ছি না। না, আই থিঙ্ক উই আর ওকে। আমায় দেখে লাভ নেই, শুধু শুনুন। হ্যাঁ, একদম না, না না, দ্যাটস অল, ইউ সিট ডাউন, রিল্যাক্স। ও ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা যেটা বুঝতে হবে, দেখুন, দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি যখন দেখি যে আপনারা সবাই বলছেন, হ্যাঁ, কবে থেকে আমরা দেখছি, আজকে ব্রততির কথা শুনেছি, প্রথম যে মানুষটার কথা শুনে খালি মনে হতো যে কি করে এরকম করে কথা কেউ বলতে পারে, অন্তত আমার স্মরণ, আমি জানি না ব্রততি কাকে জীবনে ফার্স্ট টাইম শুনেছিল, আমি যখন সৌম্য মিত্রকে শুনেছিলাম। আমার বাবার নাটক টাটক খুব ভালো লাগতো, তো সৌম্য মিত্রকে একবার শুনছি, তখন প্রবাবলি সেটা সৌম্য মিত্রর লাস্ট, ইফ নট সেকেন্ড লাস্ট পারফরমেন্স। রবীন্দ্র সদনে সৌম্য মিত্র 4 অধ্যায় করছেন, কোনো রকম মাইক্রোফোন নেই, কিচ্ছু নেই, এবং এক কোণার থেকে দাঁড়িয়ে ওই 4 অধ্যায়, মানে আমিও একজন দর্শক ছিলাম। হ্যাঁ, তুমি যদি মনে থাকে, সৌম্য তখন খুব অসুস্থ, সৌম্য মিত্র খুব অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় যখন 4 অধ্যায় করছেন, যে ওই রকম ভাবে মানুষ কথা বলতে পারে, আমি সবাইকে দেখেছি। আমি সামনে থেকে, আই হ্যাভ নট অনলি স্পোকেন টু লরেন্স অলিভিয়ার, আই হ্যাভ ট্রিটেড লরেন্স অলিভিয়ার। লরেন্স অলিভিয়ার একবার হসপিটালে ভর্তি ছিলেন ইংল্যান্ডে, আমি ওর সঙ্গে কথা বলেছি, এবং আজ অব্দি আমি মনে করি না যে এনিবডি হ্যাজ স্পোকেন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেটার দ্যান হিম। মানুষটা তখন 85-86 বছর বয়স, খালি বসে চা কফি চাইতো, ওরাও কানে শোনার মতো। নাও, এই যে আমরা কথা বলি, এই যে স্পিচ ডিড নট কাম টু অ্যান অ্যানিমাল অটোমেটিক্যালি। মনে রাখবেন, আমরা কথা বলাটাকে টেকেন ফর গ্রান্টেড মনে করি, কথা বলাটা টেকেন ফর গ্রান্টেড নয়। পৃথিবীর বয়স 6 বিলিয়ন ইয়ার্স, আমরা পৃথিবীর বুকে আছি অ্যাবাউট, আমাদের কি বলা হয়, আমাদের এই মডেলটা, আমরা যদি একটা সেলফোন হতাম, আমাদের এই মডেলটাকে বলতো মডার্ন অ্যানাটমিক্যাল হিউম্যান বিংস, MAB বলা হয়, মডার্ন অ্যানাটমিক্যাল হিউম্যান বিংস। 6 বিলিয়ন বছরের মধ্যে আমরা পৃথিবীর বুকে আছি মাত্র 1 লক্ষ বছর, মেরে কেটে 1,20,000 বছর। পৃথিবীটার বয়স যদি হয় 24 ঘন্টা, আমরা পৃথিবীর বুকে আছি এখনো 5 মিনিট হয়নি, 4.5 মিনিট। ডাইনোসরস হ্যাভ বিন অন দ্য প্ল্যানেট আমাদের থেকে প্রায় 25 গুণ বেশি সময়। সো আমরা পৃথিবীর বুকে ওই ককরোচ, মশা, মাছি, এটা সেটা, সাপ, জন্তু, জানোয়ারের মধ্যে উই আর দ্য শর্টেস্ট লিভিং অ্যানিমালস অন দ্য প্ল্যানেট সো ফার। যা ভাগ্যতিক, চারদিকে মনে হচ্ছে সময় প্রায় শেষ হয়ে এসছে। তো এই যে আমাদের 1,20,000 বছরের মধ্যে আমাদের অনুমান যে আমরা, দি কোঅর্ডিনেশন অফ ব্রেন, এখন কি কি জিনিস ইনভলভ আমরা যখন কথা বলি, আমাদের মাথাটা ইনভলভ, ব্রেন ইভলভ করতে অনেক সময় লেগেছে। আজকে আন্তর্জাতিক নারী দিবস। One of the biggest disadvantages of human biology, one of the biggest causes কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা চাইল্ড বার্থে মারা গেছেন, তার মেইন কারণ হচ্ছে হিউম্যান ব্রেন। আমাদের শরীরের তুলনায় ব্রেনের সাইজটা বেশি। সো দ্য মাদার্স সাফার ডিউরিং চাইল্ড বার্থ, যখন স্কালটা বেরোয় ফ্রম দ্য মাদার্স womb। তাহলে আমরা সভ্য হয়েছি, আমাদের মধ্যে এগ্রিকালচার, সিভিলাইজেশন এগুলো এসছে এখনো 10,000 বছর হয়নি। চিন্তা করে দেখো যে 1,20,000 বছরের মধ্যে এখনো 10,000 বছর হয়নি যে উই হ্যাভ বিন সিভিলাইজড। এই যে মাঠ ভরা ধান, ক্ষেত দেখছো, এ করছো, ভাত ডাল রান্না করছো, এটসেট্রা, দিস ইজ ভেরি রিসেন্ট, 9,000 ইয়ার্স। আর এই যে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছি, out of 120,000 years, এই কথা বলার ব্যাপারটা is probably not more than 7,000-8,000 years। কি করে সম্ভব হলো?
কয়েকটা কারণে সম্ভব হলো। একটা হচ্ছে এভলিউশন, মডার্ন অ্যানাটমিক্যাল এভলিউশনে আমাদের ব্রেন ইভলভ করলো। আমরা যে কাজটা বারবার করতে চাই, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে বাঁদররা কি করতো, খালি গাছগুলোকে এরকম করে খাবলে ধরতো। একটা বাঁদরের হাত আর আমার হাতের মধ্যে একটাই তফাৎ আছে, সেটা হচ্ছে বুড়ো আঙুল, থাম্ব। The thumb has rotated by 10 degrees. এই থাম্বটা 10 ডিগ্রি রোটেট করলো বলে আমাদের সভ্যতার ইতিহাস পাল্টে গেল। আমরা জিনিস ধরতে শিখলাম, আমাদের ফাইন টাচ এলো, আমাদের ফ্যাকাল্টি অফ কন্ট্রোল এলো, এবং তার সঙ্গে সঙ্গে সামওয়্যার প্রকৃতি, নেচার আমাদের প্রড করতে থাকলো যে একে অপরের সঙ্গে কথা বলতে হবে। একদিকে ব্রেন ডেভেলপ করলো, যারা রাইট হ্যান্ডেড পারসন তাদের বাঁ দিকে আমাদের স্পিচ সেন্টার গেল, যারা লেফট হ্যান্ডেড পারসন তাদের ডান দিকে স্পিচ সেন্টার গেল, তাহলে ব্রেন। এবং ব্রেনের সঙ্গে সঙ্গে ইভলিউশনে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা যখনই কথা বলি, আমরা আমাদের ভয়েস বক্সের দিকে একটা ছোট্ট ছবি দেখাবো, ভয়েস বক্স, ল্যারিংস, এটসেট্রা এটসেট্রা। বাট আপার হাফ, দি এন্টায়ার আপার হাফ অফ দ্য হিউম্যান অ্যানাটমি, তার মধ্যে ল্যারিংস আছে, ভয়েস বক্স আছে, আমাদের জিভ আছে, আমাদের ঠোঁট আছে, আমাদের গাল আছে, আর আমাদের হিউম্যান স্কাল। এই যে মাথার খুলিগুলো ছবি আমরা তুলি লোকজনকে ভয় দেখাবো বলে, আমাদের সমস্ত স্কালগুলো হচ্ছে হলো। পায়ের হাড়টা যদি সলিড হতে পারে, তাহলে আমাদের স্কালগুলো হলো কেন? কেন এর মধ্যে এত এত হাওয়া, এর মধ্যে এত এত এয়ার ফিল্ড চেম্বার্স রয়েছে? এই ম্যাক্সিলা, ম্যান্ডিবল, প্রত্যেকটা হাড়, এথময়েড, প্রত্যেকটা হাড় একেবারে ফাঁপা ফাঁপা হাড়। কিসের জন্য? It's very difficult to structure a hollow bone. কারণ প্রকৃতি চাইছে আমি তুমি কথা বলি। এই যে মাইক্রোফোন, এই যে ভয়েস বক্সগুলো আছে, you already have a voice box built over here. এই যে এয়ার আছে, আমরা হাওয়াটা সার্কুলেট করছি, এই যে হলো বোনসগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো কম্বাইন করে আমার ভোকাল কর্ড দিয়ে যখন হাওয়াটা বেরোচ্ছে, আমার স্কাল এবং এই মেকানিজমের মধ্যে দিয়ে এটা রিভারবেরেট হচ্ছে। তাহলে ব্রেন অ্যান্ড দি অ্যানাটমি, এটা চিন্তা, এটা স্ট্রাকচার, এগুলো সমস্তগুলো মিলে একসাথে করে enables us to speak. আর এর সঙ্গে সঙ্গে ডিপেন্ডিং আপন দ্য হিউম্যান ব্রেন, মানুষ এটা ভাবতে শিখলো, যারা বাইবেল পড়েছে, আমাদের রোজ বাইবেল পড়তে হতো 8 ঘন্টা করে, বিপ্লবের মনে থাকবে সে টাওয়ার অফ ব্যাবিলনের গল্প ছিল, যে 100টা লোক 110টা ভাষায় কথা বলছে। তখন মানুষ বুঝতে পারলো যে না, উই নিড ইউনিফর্মিটি ইন কমিউনিকেশন। এক একটা অঞ্চলের লোক নিজের মতো করে এক এক রকম শব্দ, বন্ধ, সিলেবল, ফোনেটিক্স, সাউন্ড করে আমরা কথা বলতে শুরু করলাম। So remember that speech is a very modern attribute in human structure, in human anthropology. তাহলে আমাদের মাথাটাকে চালিয়ে রাখতে হবে। The brain has to work. আর subservient to the brain is our speaking centers. কারণ স্পিকিং সেন্টার, ভয়েস বক্স, ল্যারিংস যতটা ইম্পর্টেন্ট। একসময় মানুষ খুব ভুল করতো, কেউ যেরকম নিজের চেহারা পাল্টে চায়, প্লাস্টিক সার্জারি করতে চায়, নাক সোজা করছে, কান সোজা করছে। আমি 3-4 বছর প্লাস্টিক সার্জারি করেছি, সো আই নো। সো হোয়াট হ্যাপেন্স ইজ, দেয়ার ওয়াজ আ ফ্যাড, এখন ওটা খুব কমে গেছে, লোকে নিজের গলার আওয়াজ পাল্টাবার চেষ্টা করে। So if you go to a very clever ENT surgeon, করে ভোকাল কর্ডগুলোকে ওই গাড়ির সাইকেলের বেল্ট যেরকম করে টাইট করে, if you tighten your vocal cords few microns at a time, গলার আওয়াজটা পাল্টে যাবে। কিন্তু অসুবিধে কি হলো? অসুবিধে হচ্ছে কতটা পাল্টাবে, কি করে পাল্টাবে, ফ্রিকোয়েন্সি কত চেঞ্জ করবে, অ্যামপ্লিটিউড কতটা চেঞ্জ করবে, পিচ কতটা চেঞ্জ করবে, এটা এখন আমরা কন্ট্রোল করতে পারি না। উই আর নট দ্যাট ক্লেভার। ওই বাঁকা নাক সোজা করতে গিয়ে ডান দিকের বাঁকা নাকটা বাঁ দিকে বাঁকিয়ে দেবার মতো the voice manipulation procedures were not very successful at all.
আমরা যে কথা শুনি, প্রচুর কথা হচ্ছে, অনেকে কথা বলছে, ব্রততী কথা বলছে ওর অ্যামপ্লিটিউড আলাদা, বিপ্লব কথা বলছে ওর অ্যামপ্লিটিউড আলাদা, আমি কথা বলছি ভাঙা কাঁসর ঘন্টার মতো আওয়াজটা বেরোচ্ছে, আমার অ্যামপ্লিটিউড আলাদা। সুতরাং আমাদের কান শুনতে পাচ্ছে from 20 hertz to about 20,000 hertz. Human ear is extremely sophisticated mechanism. খালি রেঞ্জটা চিন্তা করে দেখো, 20 থেকে 20,000 হার্টস অব্দি শুনতে পাচ্ছে। কিন্তু আমরা যে রোজগার কথাবার্তাগুলো বলি, সেটা মনে রাখবে যে 20,000 হার্টসের চিৎকার যে শুনতে পাই বলেই আমাদের যে রাত্রির 8টা থেকে 10টা টেলিভিশনের মতো একেবারে চেল্লাতে হবে বসে বসে, কারণ একমাত্র রাত্রির 8টা থেকে 10টাতে আমরা শুনতে পাই যেখানে 15,000 থেকে 20,000 হার্টসটা ব্যবহার করা হয়। আর যখন সভ্য মানুষ কথাবার্তা বলে, সভ্যতার কথাবার্তা এই মাঝখানের রেঞ্জটায় থাকে। এই মাঝখানের যে রেঞ্জটা আছে, which is the mid audible frequency। হ্যাঁ, একটু বাদে 5 মিনিট এআই নিয়ে কথা বলবো। টুডে এআই নোজ, আমার কাছে 4-6টা এআই স্পিচ প্রোগ্রাম আছে। টুডে এআই নোজ যে কোন অ্যামপ্লিটিউডে কথা বললে, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোয় যখন একে সামনে মুখোমুখি ধরে কথা বলো, নোবডি স্পিক্স অ্যাট 15,000 হার্টস। কাউকে যদি 15,000 হার্টসে হাতে ধরে একটা ভ্যালেন্টাইন্সে কিছু একটা নিবেদন করো, সে ভয় পেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু নেতা নেত্রীরা যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে সমস্ত মিথ্যে কথাগুলো ব্যার করে সেই আমাশার মতো মুখ দিয়ে মিথ্যে কথাগুলো বেরোবে, all lies are spoken at high frequency. হ্যাঁ, still are. হ্যাঁ, তো লোকে ওই জন্য এখন এআই এর মধ্যে দিলে কোনটা মিথ্যে কথা বলছে কোনটা সত্যি কথা বলছে very quickly analyzed, কারণ কোন ফ্রিকোয়েন্সিতে কতক্ষণ কথা হচ্ছে it is very easily detected. So sound and content is related to one another, you can analyze. এখন এই নিয়ে কথাবার্তা বললে 2 দিন কেটে যাবে। You know, if you go into the science and biology of speech, it is a fascinating subject. এটা নিয়ে কথা বললে আবার আমার যারা ইএনটি করে তারা আমাকে মারধর করবে, যে মনে করবে আমি ইএনটি নিয়ে কথাবার্তা বলছি। তাহলে ব্রেনের রোলটা কোথায়? আমরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, কোনটা গো? আচ্ছা আমি বলছি, শোনো, এটা তোমাদের জন্য না, আমার জন্য, আমি ভুলে যাবো তো ওই জন্য লিখে নিয়েছি। ওটা নিয়ে চিন্তা করো, ওটা আমার ব্রেনের জন্য, তোমাদের ব্রেনের জন্য। তোমাদের সঙ্গে কথা বলাটা খুব মুশকিল, কারণ নর্মালি আমরা যাদের সাথে কথা বলি, মিনিট 10 হয়ে গেছে তো 10 মিনিটের 15 মিনিটের মধ্যে অর্ধেক হল এমনি ঘুমিয়ে পড়ে। আমার খুব আশ্চর্য লাগছে কিন্তু, কারণ নর্মালি আমরা যে ক্লাবটা এজ গ্রুপে কথা বলি, 20 মিনিট কথা বললে তো সজোরে অর্কেস্ট্রার মতো নাক ডাকতে শুরু করে। হ্যাঁ, আর আধ ঘন্টা হলে সবাই বাথরুমের দিকে মিছিল করে চলে যায়। হ্যাঁ, তা আই এম ভেরি সারপ্রাইজ, আমি খুব মুশকিলের মধ্যে আছি, কারণ খুব বিপদ আমার আজকে। কারণ এই যে এজ গ্রুপ আমাকে শুনতে এসছে, প্রথমত তোমাদের আইকিউ আমার আইকিউ থেকে 50% বেশি। হ্যাজ টু বি। আমার ডেট অফ ম্যানুফ্যাকচার তোমার ডেট অফ ম্যানুফ্যাকচারের 100 বছর। হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি না। এই যে বাবা মা যারা জ্ঞান দেয়, আমি বিভিন্ন স্কুলে যাই ওয়ার্কশপ করতে, তা আমাকে হেডমাস্টার মিস্ট্রেসরা বলেন, এই ব্রততী রাগ করবে বলতে, যে ছেলে মেয়েদের প্রথম আমরা কি বলবো? আলাম প্রথম যে কথাটা বলবে সেটা হচ্ছে চুপ করে থাকো, জ্ঞান দিও না। কারণ তুমি হচ্ছে একটা সেই পুরনো বোতাম টেপা নোকিয়া ফোন, তুমি কোন স্পর্ধায় আজ ওদের সঙ্গে কথা বলছো, ওদের সেন্ট্রাল প্রসেসর গুলো, ওরা যত ওদের সঙ্গে কথা বলবে ওরা মনে করবে এই অপদার্থ বুড়ো এটা ঝরঝরে লড়ঝরে মধ্যে দ্বারা ব্যাপারটা বলে এটাকে কি বলছে। ইটস ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। আমি যখন আমার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি, 1 মিনিট কথা বলি, 5 মিনিট শুনি, কারণ the more you have a conversation you are ridiculing yourself. তোমাদের কাছে বুদ্ধি হিসেবে I am a chimpanzee, who am I speaking to? আমাদের brains are not comparable, সেই কথাটা অন্য একটা সময়।
তো যেটুকু আমরা জানি আর কি, এটা তোমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে তোমাদের মতো করে প্রসেস করে দেবে। নাও আমরা যখন বলছি, নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলছি, তোমরা কিছু একটা বলার প্ল্যান করছো, তাহলে আমরা কোন কোন কম্পোনেন্টের দিকে ফোকাস করব? You are all very clever people. Some of you speak brilliantly. কিন্তু কখনো এইটা মনে করো না যে আমি কেবল আমার গলাটা খুব সুন্দর, I have a very engaging tonality, সেই engaging tonality দিয়ে আমি 7 গুণ মাপ করে দেবো, পারবো না। তাহলে আমাকে বসে ডেফিনেটলি একটা কম্পোজিশনের মধ্যে দিয়ে যেতে হবে যে আমি কি নিয়ে বলছি, আমার কন্টেন্টটা কি। আর কন্টেন্ট নিয়ে যখন আমাকে বলতে হবে, কন্টেন্ট নিয়ে আমাকে যখন বলতে হবে, তখন সেই কন্টেন্টের পরিপ্রেক্ষিতগুলো বলতে হবে, সেই কন্টেন্টটা কি সময় সেটা জানতে হবে। তো তুমি অন্য লোকের কন্টেন্ট বলছো, তুমি যদি আবৃত্তিও করো, তুমি যদি আজকে ইটসকে আবৃত্তি করো, তুমি যদি আজকে বলতে থাকো the woods are long, dark and deep and I have many minds to keep, I have promises to keep, তোমাকে তার পরিপ্রেক্ষিত জানতে হবে, তোমাকে 19th সেঞ্চুরির আমেরিকার পরিপ্রেক্ষিতটা জানতে হবে। এবার আমরা যখন নিজেরা কথা বলার চেষ্টা করছি, তখন ডেফিনেটলি একটা কম্পোজিশন অফ কন্টেন্ট হওয়াটা খুব দরকার। আর কম্পোজিশন অফ কন্টেন্ট যদি হতে হয়, তাহলে যারা নিজেরা বলবে, ভাববে, চিন্তা করবে, তাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আজকের দিনে ইটস ভেরি ইজি যে আমাদের কিন্তু একটা কৌতূহল, একটা কিউরিওসিটি রাখতে হবে। উই হ্যাভ টু রিড অ্যান্ড রিসার্চ। এখন এই রিড অ্যান্ড রিসার্চের ব্যাপারটা হ্যাজ বিকাম সো সিম্পলিফাইড, কত সহজ হয়ে গেছে আজকের দিনে। এই যারা যারা শুধু তাচ্ছিল্য করে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, উইকিপিডিয়া এটসেট্রা, ইটস আ ওয়েস্ট অফ টাইম। আজকের দিনে আমরা সিরিয়াসলি ভাবি, কেউ বগলে ইন্ডেক্স মেডিকাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা সেই বাসে করে ঝুলতে ঝুলতে গিয়ে ন্যাশনাল লাইব্রেরির ওখানে গিয়ে একটা মুড়ি আর বাদাম ছোলা নিয়ে দাঁড়িয়ে আছে, কিনা সে 3টে আর্টিকেল দেখতে এসছে। হ্যাঁ, ওই সমস্ত মান্ধাত্তামলের থেকে বেরিয়ে এসো, টাইমস হ্যাভ গন। আজকে বসে ইফ ইউ ওয়ান্ট টু নো, এই যে ডোনাল্ড ট্রাম্প পাগলামো করছে না, খুব শায়না লোক, এই যে 100 দিন ধরে প্রায় আগুন জ্বালিয়ে দিল। লোকে আজকে কার কথা বলছে? পিপল আর রেফারিং টু দ্য এথেনিয়ান ফিলসফার থিউসিডাইটিস। তো যে আজকে বসে থিউসিডাইটিসকে কোট করছে, that the strong will get stronger and the young will make their compromise, তো সে কি করছে? সে 2025 থেকে আরম্ভ করে সে 5th সেঞ্চুরি বিসি অব্দি বছরের পর বছর লাইব্রেরিতে বসে বই খুঁজেছে, সে অবভিয়াসলি খুঁজে। They have done research as of this era. তো নিজেদের মধ্যে you have to have curiosity, আমাদের শুধু কৌতূহলটা দরকার। সেই কৌতূহলটা বিজ্ঞান নিয়ে হতে পারে, আর্টস নিয়ে হতে পারে, যে কোনো জিনিস নিয়ে হতে পারে। তাহলে কন্টেন্টটা আমার ভাষা আবছা, সুপারফিশিয়াল থাকবে। আমি কেবল আমার বাচন ভঙ্গিমা দিয়ে মেনে নেব, এই কন্টেন্ট স্পিকিং, সেটাতে কিন্তু বিপদ আছে। সেকেন্ড, এই যে আজকে আমি ফেঁসে গেছি এখানে এসে, কেন ফেঁসে গেছি? যে কাকে কথা বলছি, কার সঙ্গে কথা বলছি। একটা স্ট্যান্ডার্ড, আমি নাম করছি না, কলকাতার অমুক ক্লাব, ওখানে গিয়ে কথা বললে, 20 মিনিট কথা বললে ইউ আর সেফ। কারণ তার ব্রেনের ক্যাপাসিটি সোকটাপ হয়ে গেছে, সে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আর যে কটা লোক ইন্টারেস্টেড নয়, এর মধ্যে মোবাইল খুলে সারা পৃথিবীর স্টক মার্কেট, এটা সেটা, নায়িকাদের ফ্যাশন, গতকালের রেসিপি, সব কিছুর মধ্যে তারা হাত নিয়ে তারা খুনসুটি করে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের রামকৃষ্ণ মিশনের এক মহারাজ আছেন, খুব ভালো বলেন। উনি বলেন সবাই আজকের দিনে পান সাজে, পানটা বার করে খালি হাত দিয়ে এরকম করে বলে, আমি তো গ্রামের লোক, আগে জানতাম না, আমি খালি এখন কলকাতায় এসে ভাবতাম সবাই পান সাজে কেন, মনটা বিক্রি করে হাতে দেয়। সো when you speak, the operative point is remember কোথায় কথা বলছো, কার সাথে কথা বলছো, কাকে তোমায় এনগেজ করতে হবে। হ্যাঁ,
তুমি একটা সাংঘাতিক গুরু গম্ভীর জায়গায় অমুক তমুক গিয়ে কথা বলছো, সেখানে গিয়ে তুমি একদম তিনটে মোটামুটি হালকা এটা দিয়ে শুরু করলে, লোকে প্রথমেই তোমাকে একটা ফাজিল বলে ছেড়ে দিল। সো ইউ আর নট গোয়িং টু গেট ইট। সিমিলারলি আজকে যখন আমাদের কথা বলতে হবে টু পিপল লাইক ইউ, যারা আধ ঘন্টার পরেও জেগে আছে, মাথা নাড়ছে, শুনছে, চোখটা ফোকাস করছে, অনেকে আমি মাঝে মধ্যে দেখতে পাচ্ছি ভাবছে কি ভুলভাল বকে যাচ্ছে বুঝতে পারছি না, ইউ আর বিং ক্রিটিক্যাল, নাও দ্যাট ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল। তাহলে ইউর অল ইন্টেলিজেন্ট পিপল নিজেরা ফোকাস করে নেবে যে আমি এই ব্যাপারটা বলতে চাই, এই কন্টেন্টটা বলতে চাই, এবার আমি কন্টেন্টটা কার কাছে গিয়ে বলছি। সাধারণত কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা, তর্ক বিতর্ক, এই সমস্ত জায়গায় টু অ্যান অডিয়েন্স যারা আজকে হয়তো 50 বছরের বয়সের নিচে, তাদের কাছে গিয়ে যেমন আমি দেখি যে তাদের কাছে যেটাকে আমরা বলি ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করা, হ্যাজিওগ্রাফির কথাবার্তার খুব একটা দাম নেই আজকের দিনে। যে ওই বারবার সেই 25 বছর আগেকার মেটেরিয়াল হ্যাজিওগ্রাফি আমি রিসাইকেল করছি, সেইটা করে কিন্তু আমরা খুব একটা পার পাবো না। আর কন্টেন্টের সঙ্গে সঙ্গে আমি একটু বাদে আসছি, সেকেন্ড হচ্ছে যে এর কোনো নিজেদের মতো করে ভাববে যে কেউ আমাকে 10 মিনিট বলতে বলেছে, কেউ আমাকে 5 মিনিট বলতে বলেছে, যে আমার একটা কমন সেন্স স্ট্রাকচারটা কি হবে। হ্যাঁ, একটা বাড়ি তৈরি করতে গেলেও তো তোমাকে ভাবতে হয় যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যখন হয়, যে কোনো একটা বক্তব্যকে যখন আমরা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে যে এর কোনো রকম সেট পিস রুল বলে কিছু নেই। তবে অবভিয়াসলি ধরো আজকে একটা টপিক নিয়ে কথা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই উন্নয়ন নিয়ে দেশ পত্রিকার ডিবেট হচ্ছিল কিছুদিন আগে, তাহলে প্রথম আমাকে সেখানে ভাবতে হবে যে আমাকে টপিকটাকে ইন্ট্রোডিউস করতে হবে। বাট বিফোর ইউ ইন্ট্রোডিউস, রিমেম্বার যে তোমাদের মধ্যে কেউ যদি আজকে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর স্পিকার হও, তো তার মধ্যে তো ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে গেছে। তো আমি কি সেখানে সেই প্যান 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 করে একটা মুখস্থ করার মতো একটা অটোমেটেড রেসপন্স দেবো? ইউ নিড নট গিভ ইট। তাহলে মোস্ট অফটেন যখন আমরা ডিবেট করি, যখন আমরা ফর্মাল, যখন পার্লামেন্ট মানে একদিকে 4 জন আরেকদিকে 4 জন বলছে, যে ওপেন করবে তার রেসপন্সিবিলিটিটা আলাদা, কারণ তাকে ফার্স্ট টাইম সেই মোশনটা রাখতে হচ্ছে, তাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, তাকে বলতে হচ্ছে। এবার ইফ ইউ আর দ্য সেকেন্ড অর দ্য থার্ড পার্সন, তুমি যদি সেই একই জিনিসটা ফলো করতে শুরু করো, কারণ কোথাও একটা শর্ট নোটে লেখা আছে যে আমাকে একটা ইন্ট্রোডাকশন ওপেনিং দিতে হবে, তাহলে ইউ উইল বি রেপিটেটিভ, অ্যান্ড সেকেন্ডলি ইউ উইল বি ওয়েস্টিং ইউর টাইম, কারণ অলরেডি হয়ে গেছে, অডিয়েন্স হাউসের মাথায় এটা ঢোকা ঢুকে গেছে। বাট ইউ উইল হ্যাভ টু ইয়োর কাইন্ড অফ। এবার ওপেনিং দিয়ে নেক্সট যে জিনিসটাতে আমি দেখি যে ছেলেমেয়ের মধ্যে দে আর ওয়ান্ডারফুল স্পিকার্স। আমরা লাস্ট যে একটা ডিবেট করলাম জাস্টিস নিয়ে, প্রায় 2200-2300 লোক একটা ডিবেট শুনতে এসেছিল, সেখানে স্কুল কলেজের 5-7 জন ছেলে মেয়েরা উঠে একেবারে আমাদের সেই ধোপদুরস্ত স্পিকার, একদিকে মনু সিং বীর, রাজদীপ সারদেসাই, বরখাদার, তাদের ধরে গ্রিল করছে। হাউ স্পেসিফিক দে ওয়ার। তার মানে যে আমরা নিজেদের কন্টেন্টটাকে কিভাবে রাখতে পারলাম এবং কিভাবে প্রেজেন্ট করব। কন্টেন্ট সম্বন্ধে আর 2 মিনিট বলবো পরে। আর লাস্টে হলো যে ইট হ্যাজ টু হ্যাভ অ্যান এন্ডিং। হ্যাঁ, আর এন্ডিং দিতে গেলে অনেক সময় দিয়ে আমরা বিভিন্ন কোটেশন ইউজ করি, যে কোটেশনগুলোর হয়তো একটা প্রাসঙ্গিকতা থাকবে এটসেট্রা, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি যে কাউকে কোটেশন দিয়ে শেষ করতে হবে। ইট ক্যান বি ইয়োর স্টেটমেন্ট। তোমার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে যে আই হ্যাভ আ ভেরি শার্প conclusion, one liner,
ফিল কনফিডেন্ট যে আমি সেই এক লাইনার দিয়ে শুরু করব। তো এই কোনো কোনো রকম সেট পিস প্লে, কোনো রকম সিমেন্ট কংক্রিট কাঠামো কিছু না। আমাকে টু আ গ্রুপ অফ পিপল যারা শুনছে তাদের আমার কাছে একটা বিশ্বাসযোগ্য সিনসিয়ার বক্তব্য রাখতে হবে। আই উইল হ্যাভ অ্যান ওপেনিং। আর কন্টেন্ট করতে গিয়ে কখনো ডোন্ট গেট ইনটু আ ট্রাফিক জ্যাম অফ কন্টেন্ট। যে কন্টেন্ট করতে গিয়ে প্রথম কথাটা হলো যে আমাকে এই বিষয়টা নিয়ে আত্মপান্ত সব কিছু বলতে হবে। দ্যাট ক্যান নেভার বি। হাতে 5 মিনিট সময় থাকুক, 7 মিনিট থাকুক, 10 মিনিট থাকুক, আমাদের তোমাদের নিজেদের লেট আস থিঙ্ক যে আমার এই কন্টেন্টের প্রায়োরিটিটা কি, হোয়াট ইজ দ্য প্রায়োরিটাইজেশন অফ দ্যাট কন্টেন্ট। আমি কতগুলো এক্সাম্পলে আসবো। আর প্রায়োরিটির সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যখন কোনো রকম পাবলিক স্পিকিং এর মধ্যে যাবে, তোমার তার সম্বন্ধে একটা পার্সপেক্টিভ, একটা মতামত হতেই হবে। ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ওপিনিয়ন। যে তুমি তো শুধু একটা লাইব্রেরি অফ ফ্যাক্টস নও, তোমার ওপিনিয়ন থাকতেই হবে। এই লাস্ট উইক আমি দিল্লিতে একটা জায়গায় বলছিলাম, এখন I don't want to stir a controversy, very controversial topic. Every 7 দিন পশ্চিমবঙ্গের পারদ উঠতে শুরু করবে। Favorite topic of today, religious polarization. মানুষ রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রের প্রতিটা মলিকিউলের মধ্যে এখন ধর্মকে খুঁজে পাবে। So when I was giving my opinion, আমি একটা কথা দিয়ে শুরু করলাম যে আমি আমার জন্মের সঙ্গে বিতর্ক করতে পারি। একটি শিশু ভূমিষ্ঠ হয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করতে পারে না যে আমি তোমার কাছে না জন্মে যদি পাশের বাড়িতে জন্মাতাম। উই ক্যানট কোয়েশ্চেন আওয়ার বার্থ। আমার দেশে আজকে 77 বছর পরে আজকের প্রজন্ম এই ইতিহাসকে ঘাড়ে করে তার দি সাকসেশন অফ হিস্ট্রিকে বহন করে সেখানে সে দাঁড়িয়ে আছে। তাহলে বর্তমানে আমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমরা 1939-এ কাটাকাটি করেছি, 40-এ কাটাকাটি করেছি, 46-এ কাটাকাটি করেছি। আমার কি আজকে সেই বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা রক্তগুলোর হিসেব আজকে নিতে হবে? না, আমাকে আজকে আমার বর্তমানটাকে স্ট্রাকচার করতে হবে, যে বর্তমানের মধ্যে আমার 77% হিন্দু, আমার 19% মুসলিম, আমার 6% শিখস, আমার 5% খ্রিস্টানস, তারা মিলে আমার এই সোসাইটির মধ্যে থাকতে পারে। Do we live for the present or do we live in the past? তাহলে তোমার পরিপ্রেক্ষিত আলাদা থাকতেই পারে। আজকে আমরা ক্রিয়েটিভ, তোমরা কেউ কেউ হয়তো দেখেছো শিবাজি সম্ভাজিকে নিয়ে নতুন সিনেমাটা দেখেছো, ছাবা। Have you seen it? Fantastic film. Historically 90% inaccurate. Absolutely. আমি মেডিসিন যতটা ভুলে গেছি তার থেকে হিস্ট্রি একটু কম ভুলেছি। I could not believe it. কিন্তু ফ্যান্টাস্টিক, যে ছেলেটি করেছে, যে মেয়েটি করেছে, অ্যাবসলিউটলি সাংঘাতিক প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন যদি তোমাকে বলতে হয়, তোমাকে বলতে হবে, লোকেরা রেগে যাবে। শিবাজি তার এন্টায়ার মিলিটারি পলিটিক্যাল ক্যারিয়ারে অন্তত 4 বার মোগলদের সঙ্গে কোলাবোরেট করেছে। He was a part of that machinery. যখন তার ইন্টারেস্টে প্রসাধন আছে মারপিট, সে তার নিজের এম্পায়ার করার চেষ্টা করছে। তাহলে আমাদের এই জিনিসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। তুমি যদি একটা সিনেমা দেখে এখন রাস্তায় গিয়ে ছুটোছুটি করতে শুরু করো যে সবাই একেবারে ত্রিশূল ধরে সেই সময় 17th century ইন্ডিয়াকে তুমি প্রসেটালাইজ করার চেষ্টা করছিলে, নাও ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভিউ অফ হিস্ট্রি। দ্যাট ইজ নট রাইট। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা পরিপ্রেক্ষিত আসতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষের কথা মনে করো। তোমরা তো মানে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট এলোকিউটার্স। তো রবীন্দ্রনাথের কবিতা পড়ো না, একটা দিনও তো যায় না। তো রবীন্দ্রনাথ ইজ দ্য মোস্ট অ্যান্টি এস্টাবলিশমেন্ট পার্সন ইন হিস্ট্রি অফ বেঙ্গল।
গান্ধীর এন্টায়ার জীবনের মধ্যে রবীন্দ্রনাথ গান্ধীর সঙ্গে আপোষ করলেন না। The longest running debate in Indian civilization is the debate between Gandhi and Rabindranath. গান্ধীকে উনি প্রথম মহাত্মা বলেননি, গান্ধীকে মহাত্মা বলা হয়েছিল গুজরাট থেকে, সেটা রবীন্দ্রনাথ ইকো করেছিলেন। বাট ইয়েস, উনি মহাত্মা বললেন, উনি গুরুদেব বললেন, দ্যাট ওয়াজ দেয়ার রিলেশনশিপ। প্রত্যেকটা পয়েন্টে একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। রবীন্দ্রনাথ গান্ধীর ওই মাইক্রো ডিসিপ্লিনড অ্যাক্সেস টু লাইফ উনি মানতে পারছেন না, উনি ন্যাশনালিজম মানতে পারছেন না, উনি চরকা মানতে পারছেন না, উনি ছলে বলে কৌশলে সব জিনিসের মধ্যে আমি মনুষ্যত্বের ওপরে আমার জাতীয়তাবাদ চলে যাবে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। কিন্তু অথচ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড অ্যাডমায়ারার্স অফ মহাত্মা। একবারও তার এগেনস্টে উনি কথা বলছেন। বাংলায় যখন টকবক করে আমাদের আর্মড রেভলিউশন যখন উঠছে, এই সৌম্যমিত্রের 4 অধ্যায়ের কথা হলো। রবীন্দ্রনাথ 4 অধ্যায় কোন বছর প্রকাশ করছেন কেউ জানো? 4 অধ্যায় কোন বছর বেরিয়েছিল? চট্টগ্রাম আর্মড রেভলিউশনের পরে 2 বছর পরে, যে বছর সূর্য সেনকে ফাঁসি দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ নিজের মতো করে সেই বছর 4 অধ্যায় প্রকাশ করছেন। খালি মানুষটা, জাস্ট ইমাজিন হিজ ইনার স্ট্রেংথ, যে একদিকে সূর্য সেনের ফাঁসি হচ্ছে, একদিকে উনি নিজের তার দৃষ্টিভঙ্গিকে বজায় রেখে সেই সময়, ইফ ইউ নো হোয়াট 4 অধ্যায় ইজ অ্যাবাউট, রবীন্দ্রনাথ 4 অধ্যায় লিখছেন। that he could not care less, নিজের মতো করে। তাহলে তো চিৎকার করতে হয়নি, 4টে লোককে খারাপ বলতে হয়নি, বাট আনকম্প্রোমাইজিং ইন হিজ ভিউজ। মানুষটাই অদ্ভুত ছিল। জাহাজে দাঁড়িয়ে আছে, চারিদিকে হুহু করে ঝড় দিচ্ছে, জাহাজটা ওলট পালট হয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ কি লিখছেন? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। তোমার আমার মাথা দিয়ে বেরোবে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। ওই জাহাজটায় দাঁড়িয়ে আছে, একদিক দিয়ে জামশেদজি টাটা, একদিক দিয়ে রবীন্দ্রনাথ, চারিদিকে ঝড় হয়েছে, লোকে ভয় পাচ্ছে জাহাজটা উল্টে গেল বলে ও হঠাৎ একটা কাগজ বার করে লিখতে শুরু করে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। দিস আর দ্য পিপল যারা তাদের জীবনের মধ্যে তাদের পাওয়ার অফ ওপিনিয়ন এবং পাওয়ার অফ পার্সপেক্টিভ ক্যান নেভার বি কম্প্রোমাইজড।